সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। ইদানিং যে বিষয়টা রাজনীতিতে প্রবলভাবে আলোচনায় চলে এসেছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হবে কিনা, এবং এর মধ্যে আসলে খুব জটিলতা তৈরি করেছে হলো পিআর পদ্ধতি। পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইন দ্য সংসদে যে সংখ্যানুপাতিক হারে যারা যেই দলগুলো এখানে পেয়ার পদ্ধতিটার বিষয়টা অনেকেই জানেন, তবুও আলোচনার সুবিধার্থে একটু বলে নেই। সেটা হচ্ছে যে এখানে কোনো ব্যক্তি ভিত্তিক নির্বাচন হবে না, দলগত নির্বাচন হবে এবং যেই দল যত ভোট পাবে সেই দল সেই হিসাবে সংসদে আসন পাবে। যেমন ৩০০ আসন রয়েছে, ৩০০ আসন রয়েছে, এর মধ্যে যদি কোনো দল 10% ভোট পায় তাহলে তারা ৩০ টা আসন পাবে। কেউ 40% ভোট পাইলে তারা ওরকম ১২০ টা আসন পাবে। তো আমাদের দেশে এই পদ্ধতিটা কতটা কার্যকর হতে পারে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আছে। জামাত, এনসিপি, তারপর ইসলামী আন্দোলন, এই সমস্ত দলগুলো মানে বিএনপি এবং সমমনা কিছু দল বাদে অন্যান্য যারা আছেন তারা সবাই বলতেছেন যে পিআর পদ্ধতিতে ইলেকশন হতে হবে। এটার একটা বড় কারণ হচ্ছে কি, যে এটার মধ্যে এই পিআর পদ্ধতিতে যদি ইলেকশনটা হয় তাহলে সেক্ষেত্রে আসলে ছোট, ছোট দল যারা আসলে চিন্তা করে না যে আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে জিতার সম্ভাবনা আমাদের রয়েছে, তারা সংসদে কিছুটা পার্টিসিপেশন, অংশগ্রহণের অনুমতি বা তারা একটা সুবিধা সেখানে পাবেন। সেখানে নিজেদের কথা বা নিজস্ব রাজনীতিকে প্রতিষ্ঠা করার একটা জায়গা তৈরি হবে। কিন্তু বিএনপি এটার বিরোধিতা করছে। বিএনপি বলতেছে পিআর পদ্ধতি আমাদের দেশে চালু করা, এই মুহূর্তে চালু করা এটা বিভিন্ন কারণে অসম্ভব বা ঠিক হবে না। আসলে একটা বিষয় হচ্ছে কি, এখানে যেটা মৌলিক প্রশ্ন, পিআর পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি নিয়ে আমরা কথা বলতে পারি। তবে তার আগে মৌলিক যে বিষয়টা আসছে সেটা হলো যে এটা তো এক ধরনের, এই যে পিআর পদ্ধতিতে আমরা পরবর্তী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা পিআর পদ্ধতি চালু করব ইলেকশনের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে। এটা তো একটা মৌলিক সংস্কারের জায়গা। এটা কি একটা অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত কি নিতে পারে? এখানে জিনিসটা একটা হইতে পারে, সেটা হচ্ছে কি, যে এইবারের ইলেকশনটা সংবিধান অনুযায়ী হোক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি এটা না হয় তাইলেও একটা সমস্যা। কারণ সেই ইয়েটা ছিল না। মানে এইটা ইয়েতে আসছিল, একাদশ সংশোধনীতে এই বিষয়টা আসছিল, পরবর্তীতে ষোড়শ সংশোধনীতে এটা তো ১৯৯৬ সালে করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। পরবর্তীতে এটা ২০১০ সালে আওয়ামী লীগের সময়ে এটা একটা উচ্চ আইন মানে বিচার বিভাগের থেকে যে একটা রায় আসছে, হাইকোর্ট থেকে একটা রায় আসছে, সেই রায়ের মাধ্যমে এটাকে আবার ইয়ে করা হইছে। তো যাই হোক, যে পদ্ধতিতেই হোক, আমার কথাটা হলো যে এক্সিস্টিং কোনো একটা মৌলিক পদ্ধতির পরিবর্তনের ক্ষেত্রে সংসদের তো একটা ভূমিকা থাকে। জনপ্রতিনিধিদের তো একটা মতামতের বিষয় থাকে। তো এরকম মতামত ছাড়া কি এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া যায়? একেবারে রাষ্ট্রের মৌলিক জায়গাটা যে পিআর পদ্ধতির ভিতরে যাবে এইটা। আর এখানে এটা একটা বড় প্রশ্ন, কিন্তু এটা একটা জিনিস হইতে পারে যে আপাতত ইলেকশনটা যে নরমাল যে এফপিটিপি এই পদ্ধতিতে হয়, সেই পদ্ধতিতে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারা সরকার গঠন করবে। যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, মানে ৩০০ আসনের ভিতরে ১৫১ টা না পায়, তাহলে সেখানে তারা অন্যান্য দলের সাথে মিলে একটা মানে এই সরকার গঠন করবে। মানে এই বাধ্যবাধকতাটাকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সেটা নিবে। তো এটা একটা বড় জিনিস। তো যারা পিআর পদ্ধতির সমর্থক তারা ইচ্ছা করলে আসলে দাবিটা যদি এমন তোলা যেত যে এইবারের ইলেকশনটা যে ওইভাবেই হোক, যেভাবে প্রচলিত পদ্ধতিতে যেভাবে ইলেকশনটা হয় সেভাবেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই দল আসুক, কিন্তু ভবিষ্যতে পেয়ার পদ্ধতির দিকে আমরা যাবো। আসলে একটা পদ্ধতি চেঞ্জ করতে গেলে তো কিছু সময়ের ব্যাপার থাকে আর মানুষের অভ্যস্ততার ব্যাপার থাকে। আমাদেরকে তো এটাও চিন্তা করতে হবে, এদেশের আপামর জনগণ অবশ্যই তারা এক ধরনের হ্যাবিচুয়েট, মানে তাদের অভ্যস্ততার একটা জায়গা আছে। খুব ভালো একটা সিস্টেম, কিন্তু এটা সম্পর্কে আমি কিছুই বুঝি না। এটার মধ্যে অনেক জটিলতা আছে, অনেক জটিল হিসাব-নিকাশ আছে। এই জিনিসগুলি কি এই দেশের সাধারণ মানুষ, এই আপামর গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য এটা কি বোধগম্যতার মধ্যে ঢুকবে বলে মনে হয়? এটা কি বাস্তবসম্মত একটা দাবি? আমার আমার কিন্তু মনে হয় এটা প্রশ্ন। আমরা যারা টক শোতে কথা বলি, উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষকরা থাকে, রাজনীতিবিদরা থাকে, তাদের যে চর্চা, রাজনীতি নিয়ে যে চর্চা, ভোটের পদ্ধতি নিয়ে যে চর্চা, এটার সাথে কি
গ্রাম বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক যারা, এই যে সাধারণ মানুষ যারা, এই সাধারণ মানুষরা কি এই পদ্ধতিগুলি সহজে বুঝতে পারবে? বা এই তারা 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 কি থতমত খেয়ে যাবে না? তারা কি হতচকিত হয়ে যাবে না যে এটা আসলে কি হচ্ছে? আমরা তো কিছুই বুঝতেছি না। তারা তো এরকমও মনে করতে পারে যে এটা একটা আরেকটা অদ্ভুত খেলা শুরু হয়ে গেল আমাদেরকে বঞ্চিত করার জন্য। যদিও বলা হচ্ছে যে এখানে মানে পেয়ার পদ্ধতি, মানে বলা হচ্ছে যে সবার ভোটের একটা অধিকার সেখানে, এই ভোটটা যে উনি দিলেন, সেই ভোটের কিছু শক্তি সেখানে প্রতিফলিত হয় পেয়ার পদ্ধতিতে। কারণ যারা যেই পার্সেন্টে ভোট পায়, সেই পার্সেন্টে সংসদে আনুপাতিক মানে সংখ্যানুপাতিক হারে তারা আসনটা পায়। তো এখানে যেই সমস্যাগুলি পেয়ার পদ্ধতির ক্ষেত্রে আরো যে টেকনিক্যাল যে সমস্যাগুলি হইতে পারে, সেটা হচ্ছে যে অস্থিতিশীল একটা সরকার কিন্তু চলে আসতে পারে। অস্থিতিশীল কেন? অনেক ছোট, ছোট দল সংসদে ঢুকে পড়লে জোট সরকারের দরকার হবে, যা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। এটা কিন্তু খুব স্বাভাবিক। কারণ আমরা দেখতেছি যে আমাদের যে দেশে ইলেকশনগুলি হয়েছে, সেই ইলেকশনগুলিতে কিন্তু মূলত আওয়ামী লীগ, বিএনপি এরাই ভোট পাইছে। এরাই সরকার গঠন করছে। সংখ্যাগরিষ্ঠ আসনে যদি নাও হয়, আরেকজন জাতীয় পার্টিকে সাথে নিয়ে আওয়ামী লীগ করছে, বিএনপি হয়তো জামাতকে সঙ্গে নিয়ে করছে সরকার গঠন। তো এটা একটা বিষয়। কিন্তু যদি আমরা সংখ্যানুপাতিক হারে ওই নির্বাচনগুলিকে আমরা চিন্তা করতাম, যেমন ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ৪৮.০৪% ভোট এবং তারা জিতেছিল কিন্তু ২৩০ টা আসনে। যদি সংখ্যানুপাতিক হারে হইতো তাহলে তারা পাইতো হলো ১৪৭ টা আসন। বিএনপি ওই নির্বাচনে ২০০৮ এর নির্বাচনে ৩০.২% ভোট পেয়েছিল, আসন পেয়েছিল মাত্র ৩০ টি। তো যদি সংখ্যানুপাতিক হারে হইতো তাহলে তারা আসন পেত হলো ৯০ টি। আবার ২০০১ সালের নির্বাচনে যদি আমরা যাই, আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপি সেই নির্বাচনে ৪১.৪% ভোট পেয়ে ২০০ টি আসনে নির্বাচিত হয়েছিল। আর আওয়ামী লীগ ৪০.০২% ভোট পেয়ে ৬২ টি আসনে নির্বাচিত হয়েছিল। এখন এই যে ভোটের প্রাপ্তির যে শতাংশের হিসাব, এই হিসাবে যদি এটা সংখ্যানুপাতিক হারে হইতো, তাহলে বিএনপি পাইতো হলো ১২৩ টা আসন, আওয়ামী লীগ পাইতো হলো ১২০ টা আসন। স্বভাবতই এই যে কথাটা বললাম, অনেক ছোট, ছোট দল সংসদে ঢুকে পড়ে জোট সরকারের দরকার হইতো, যেটা রাজনৈতিক অস্থিরতা আরো বাড়াইতে পারত। দেখা গেল যে কেউ সমর্থন উইথড্র করে নিল। ফলত যে একটা এরকম একটা ছোট দেশে যারা এখনো পর্যন্ত আমরা লিস্ট ডেভেলপমেন্ট এলডিসি পর্যায়ে রয়েছি, তাদের দেশে একটা নির্বাচন অনুষ্ঠান করতে হাজার, হাজার কোটি টাকা লাগে। তখন দেখা গেল যে ১ বছরের মাথায়, ১.৫ বছরের মাথায় সরকারের পতন হয়ে গেল। কারণ ছোট দলগুলি ওই বড় দলের সাথে মানে তারা গেল না। তারা সেখানে এই সমর্থনটা প্রত্যাহার করে নিল। এটা কিন্তু একটা বড় জটিলতা। আরেকটা বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যে দলীয় প্রভাবটা কিন্তু বাড়বে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের জনপ্রতিনিধি ইলেকশনের যে প্রার্থী এগুলি নমিনেট করতে গিয়ে অনেক সময় কেন্দ্র অনেক কিছু চাপায়া দেয়। এই প্রবণতা কিন্তু আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে। আমরা সেটা দেখেছি। যদি সংখ্যানুপাতিক হারে হয়, সেখানে তো কোনো ব্যক্তিকে নির্বাচন করবে না মানুষ, দলকে নির্বাচন করবে। তো প্রার্থী নির্বাচনে তখন স্থানীয় জনগণ যে নয়, বরং কেন্দ্রীয় দলীয় নেতৃত্ব বেশি প্রভাবশালী হয়ে উঠবে। কারণ দল কেন্দ্রীয়ভাবে তালিকা করে দিবে যে এই হচ্ছে আমাদের ৩০০ প্রার্থীর তালিকা। এভাবে তারা করবে। সেক্ষেত্রে এখন যেটা চিন্তা করতে হয়, একটা দল যেটা চিন্তা করে যে আমি সাপোজ গাজীপুর ৪ আসনে কাকে আমি নমিনেশন দিব, তখন কিন্তু দলগুলি সেখানে কেন্দ্রীয়ভাবে হয়তো পছন্দের লোক না, একটু অন্যরকম চিন্তার মানুষ বা একটু বেকাতারা মানুষ, একটু ভিন্ন মতের মানুষ বা মাঝে, মাঝে ঘাউরামি করে। তো এই লোকটাকেও আমি নমিনেশন দিতে বাধ্য, কারণ আমার আ বলতেছে, জরিপ বলতেছে এই লোকটা খুব জনপ্রিয়। তো সেক্ষেত্রে বিএনপি বা আওয়ামী লীগ দলীয়ভাবে যে প্রভাব বিস্তারের যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা কম থাকে, ঝুঁকিটা অনেক কম থাকে। পিয়ার পদ্ধতি হইলে সেখানে কিন্তু কেন্দ্র থেকেই সবকিছু নির্ধারিত হবে। এখানে স্থানীয় জনগণের কাছে কে জনপ্রিয়, কার সেই জবাবদিহিতা রয়েছে, মানুষের প্রতি যে কমিটমেন্টের জায়গাগুলি আছে, সেগুলি কিন্তু বিবেচনায় আসে না। আবার একটা জিনিস হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণে কিন্তু একটা ধীরগতি থাকে। আমরা জানি যে আমলাতান্ত্রিক জটিলতায় বাংলাদেশের মতো দেশে কোনো কিছু করা অনেক পদ্ধতির ভিতর দিয়ে যেতে হয়। অনেক কাজ এই সমস্ত ধীরগতির কারণে নষ্ট হয়ে যায়। যখন একাধিক দলের মানে সমঝোতার কারণে
যে বড়, বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে এই দীর্ঘসূত্রতা তৈরি হয়ে যেতে পারে। এটা অনেক দেরি হয়ে যেতে পারে যেটা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে বলে অনেকে মনে করেন। আরেকটা খুব জরুরি জিনিস যেটা আশঙ্কা করে রাজনৈতিক বিশ্লেষকরা সেটা হচ্ছে যে চরমপন্থী কোনো দল মানে একেবারে আ এক্সট্রিম লেফটিস্ট, এক্সট্রিম রাইটিস্ট এই ধরনের দলগুলো যদি কোনো ছোট কিন্তু কট্টর ডান বা বামপন্থী দল নির্দিষ্ট কিছু ভোট পায়, তারাও সংসদে ঢুকবে এবং রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী মতামত প্রকাশে সংসদীয় প্ল্যাটফর্ম ব্যবহারের তারা সুযোগ পাবে। এই যে সংখ্যাগুলির কথা বলা হচ্ছে দর্শক, এটার এগুলি তো টেকনিক্যালি এগুলি তো আছে, এগুলি তো রয়েছে। কিন্তু সবচেয়ে যে বড় যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমাদেরকে বাস্তবতাটা বিবেচনা করতে হবে। আমরা আলোচনার টেবিলে অনেক টেকনিক্যাল আলোচনা করতে পারি। ৫ তারকা হোটেলের যে এসি রুমে বইসা, বিশাল হল রুমে বসে অনেক রকম অনেক আলোচনা হতে পারে। কিন্তু যদি মাঠ পর্যায়ে আমরা চিন্তা করি, মাঠ পর্যায়ের যে অবস্থাটা বর্তমান বাংলাদেশে রয়েছে, এটাকে আসলে আমি ছোট করে কোনো কিছু বলছি না। কিন্তু আমাদের বাস্তবতাটা স্বীকার করতে হবে যে এই বাস্তবতাটা কি আমাদের পিআর পদ্ধতি একটা নতুন ধরনের পদ্ধতি এই পদ্ধতিকে সমর্থন করে? এটা কি এখনই এটাকে ইমপ্লাই করার মতো অবস্থা কি আমাদের রয়েছে? দর্শক, এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আমারও। আমার মনে কিন্তু বিপুল সন্দেহ এবং সংশয় রয়েছে যে পিআর পদ্ধতি হয়তোবা এখনই চালু করার মতো অবস্থা বাংলাদেশের তৈরি হয়নি। ধন্যবাদ সবাইকে।